প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, কাতার ইস্যুতে রুবিওর সফরের মধ্যেই গাজায় অভিযান তীব্র করেছে। জানিয়ে দিব, ভেনেজুয়েলায় বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ। এরপর রয়েছে, ইসরায়েলকে রুখতে সুনির্দিষ্ট পরিকল্পনা চায় জর্ডান। সর্বশেষ থাকছে, কাতারে জরুরি সম্মেলনে প্রত্যাশা পূরণ হবে না বিশ্লেষণ। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই জানিয়ে দিব, কাতার ইস্যুতে রুবিওর সফরের মধ্যেই গাজায় অভিযান তীব্র করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে অন্তত 30টি আবাসিক ভবন ধ্বংস করেছে এবং হাজারো মানুষকে বাস্তুচ্যুত করেছে বলে রোববার 14 সেপ্টেম্বর জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। এর মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাতার ইস্যু নিয়ে আলোচনার জন্য ইসরায়েলে পৌঁছেছেন। ইসরায়েল জানিয়েছে তারা গাজা সিটি সম্পূর্ণ দখলে নেবে। প্রায় 10 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছেন। হামাসকে নির্মূল করার ঘোষিত লক্ষ্যের অংশ হিসেবে ইসরায়েল গাজা সিটিকে প্রতিরোধ বাহিনীর শেষ ঘাঁটি আখ্যা দিয়ে আক্রমণ বাড়িয়েছে। গত 9 সেপ্টেম্বর দোহায় হামাসের রাজনৈতিক নেতৃত্বের উপর ইসরায়েলের বিমান হামলা আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার জন্ম দেয়। এর জেরেই কাতার সোমবার 15 সেপ্টেম্বর জরুরি আরব ইসলামিক সম্মেলন ডেকেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, ওয়াশিংটনের আলোচনার মূল বিষয় হবে হামাসের হাতে থাকা 48 জিম্মির মুক্তি, যাদের মধ্যে 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে, এবং গাজার পুনর্গঠন। তিনি বলেন, যা হয়েছে হয়ে গেছে, এখন ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে বৈঠক করে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। রোববার 14 সেপ্টেম্বর জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ওয়েস্টার্ন ওয়াল প্রার্থনাস্থলে যান রুবিও। এর আগে তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন কর্মকর্তারা দোহাই বিমান হামলাকে একতরফা উত্তেজনা সৃষ্টি বলে উল্লেখ করেছেন, যা ইউএসএ বা ইসরায়েলের স্বার্থ রক্ষা করেনি। এদিকে নেতানিয়াহু গত বৃহস্পতিবার পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনায় স্বাক্ষর করেছেন। এতে করে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য দাবিকৃত জমি কেটে নেওয়া হবে। বিষয়টি নিয়ে সংযুক্ত আরব আমিরাত সতর্ক করেছে যে এটি আব্রাহাম অ্যাকর্ডসকে বিপদের মুখে ফেলতে পারে। মানবিক বিপর্যয় তীব্র। গাজা সিটিতে ইসরায়েলি দখল অভিযানের ফলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে আন্তর্জাতিক সংস্থাগুলো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘণ্টায় আরও 2 জন ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছেন। এ নিয়ে এ ধরনের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 422 জনে, যাদের মধ্যে 145 শিশু। ইসরায়েল এই বছরের শুরুর দিকে টানা 11 সপ্তাহ গাজায় খাদ্য প্রবেশ বন্ধ করে দিয়েছিল। জুলাইয়ের শেষ দিক থেকে কিছু সহায়তা ঢুকতে দেওয়া হলেও জাতিসংঘ বলছে তা মোটেও যথেষ্ট নয়। 1600 ভবন ধ্বংস। ইসরায়েলি বাহিনী এর মধ্যে গাজার অন্তত 4টি পূর্বাঞ্চলীয় এলাকায় অভিযান চালাচ্ছে। অন্তত 3টি অঞ্চল প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেনারা এখন কেন্দ্র ও পশ্চিমাংশের দিকে অগ্রসর হচ্ছে। হামাসের দাবি, 11 অগস্ট থেকে এ পর্যন্ত ইসরায়েল অন্তত 1600 আবাসিক ভবন ও 13,000 তাঁবু ধ্বংস করেছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, শুধু গত সপ্তাহে গাজা সিটিতে 500 স্থানের বেশি বিমান হামলা চালানো হয়েছে। রোববার পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 28 জন গাজা সিটিতেই। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় 2 বছর ধরে ইসরায়েলের গাজায় যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 65,000 মানুষ মারা গেছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ভেনেজুয়েলায় বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ শুরু। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে দফায় দফায় বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ শুরু করেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সকল বলিভারিয়ান মিলিশিয়ার সদস্যকে সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়ার নির্দেশ দেওয়ার পর থেকে দেশজুড়ে শত শত সামরিক ঘাঁটিতে ওই কার্যক্রম শুরু হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী অপারেশন ইন্ডিপেন্ডেন্স 200 শিরোনামের এই অভিযানের আওতায় দেশজুড়ে 300-রও বেশি সামরিক ঘাঁটিতে সাধারণ মানুষকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে স্থানীয়রা সেনাবাহিনীর ব্যারাকে হাজির হয়ে হাতে কলমে ট্যাঙ্ক ও বিভিন্ন প্রকার অস্ত্র পরিচালনা, যুদ্ধ কৌশল এবং সংঘবদ্ধ অভিযানে কৌশল শিখছে। এক প্রশিক্ষণার্থী বলেন, এটা সত্যিই দারুণ অনুভূতি। সামরিক প্রশিক্ষণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমার কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না। ভেনেজুয়েলার নাগরিক হিসেবে আমাদের এই অভিজ্ঞতা প্রয়োজন। প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানিয়েছেন, এখন থেকে নিয়মিতভাবে বড় আকারের এসব সামরিক প্রশিক্ষণ আয়োজন করা হবে এবং এর মাধ্যমে দেশের শান্তি রক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা সিনিয়র
কর্তৃপক্ষের নির্দেশানুযায়ী করা হচ্ছে। রাজধানী কারাকাজের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ফোর্ট টিউনার সহ বিভিন্ন ঘাঁটিতে ইতিমধ্যেই মহড়া ও প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রসঙ্গত, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ল্যাটিন আমেরিকায় বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র মাদক চোরাকালন ঠেকানোর কার্যতে ক্যারিবীয় সাগরে সামরিক মোতায়েন বাড়ানোর পরে দুদেশের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। ইসরায়েলকে রুখতে সুনির্দিষ্ট পরিকল্পনা চায় জর্ডানের কিং আবদুল্লাহ দ্বিতীয় কাতারে ইসরায়েলি হামলার ঘটনাকে প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। ইসরায়েলের হুমকি সীমাহীন। তিনি বলেছেন, আমাদের প্রতিক্রিয়া পরিষ্কার, সিদ্ধান্তমূলক এবং সর্বোপরি নিরাশাজনক হতে হবে। কিং আবদুল্লাহ উল্লেখ করেছেন, ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের বিস্তৃত নীতিগুলো অব্যাহত রেখেছে, যা দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ণ করছে। তিনি আরও বলেছেন, সামিট থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে ইসরায়েলের কর্মকাণ্ড মোকাবিলা করা যায়, গাজায় যুদ্ধ শেষ হয় এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত হওয়া রোধ করা যায়। একই অনুষ্ঠানে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফত্তাহ অল সিসি বলেছেন, এই গুরুত্বপূর্ণ সামিট অত্যন্ত সংকটময় সময়ে অনুষ্ঠিত হয়েছে, যখন পুরো অঞ্চলের জন্য গুরুতর চ্যালেঞ্জ বিরাজ করছে। তিনি আরও যোগ করেছেন, ইসরায়েলের হামলা স্পষ্টতই দেখাচ্ছে যে তাদের কার্যক্রম কূটনৈতিক ও সামরিক যুক্তির সীমা অতিক্রম করেছে। তারা সকল রেড লাইন পার করেছে। আমরা কাতারে ইসরায়েলের শত্রুতামূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাই। এই ঘটনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা সংস্থা OIC জরুরি আলোচ্যসূচি আহ্বান করেছে। সংস্থাটি ইসরায়েলের এই পদক্ষেপকে খুবই গুরুতর বলে উল্লেখ করেছে এবং তা রোধে প্রয়োজনীয় আন্তর্জাতিক প্রতিক্রিয়া নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের এই হামলার ঘটনা কাতার ও অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করেছে। জর্ডান ও মিশরের কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আন্তর্জাতিক কূটনীতি ও শান্তি প্রক্রিয়ায় নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজধানী দোহায় অনুষ্ঠিত আরব ও ইসলামী দেশগুলির জরুরি শীর্ষ সম্মেলন উদ্বোধন করেছেন। তিনি বলেছেন, এই জরুরি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে সংঘটিত বৃহৎ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে। আমির আরও উল্লেখ করেছেন, সাধারণ নাগরিক ও আবাসিক এই হামলার সময় বিস্মিত হয়েছিলেন, কারণ এটি কেবল একটি দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি নয়, আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন, বরং এটি ছিল কল্পনাতীত ভয়ঙ্কর ও কাপুরুষের আগ্রাসন। কাতারে জরুরি সম্মেলনে প্রত্যাশা পূরণ হবে না, বিশ্লেষক। কাতারের দোহায় অনুষ্ঠিত জরুরি সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়ে জনসাধারণের প্রত্যাশা হয়তো পূরণ হবে না বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি। তিনি বলেন, সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্যে থাকতে পারে সামরিক জোট গঠন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ইসরায়েলি বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া কিংবা আব্রাহাম অ্যাকর্ড থেকে প্রত্যাহার। তবে সম্মেলনের আগে যে ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে তার সম্ভবত কিছুটা বেশি হয়ে গেছে। এল মাসরি বলেন, সম্মেলনে প্রত্যাশার তুলনায় তেমন ফল আসবে না, কারণ এখানে অনেক দেশ রয়েছে, তাদের স্বার্থ ভিন্ন ভিন্ন, আর সবাই এ ধরনের পদক্ষেপে একমত নয়। তিনি আরও বলেন, আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত যে ভুল ছিল তা এখন পরিষ্কার হওয়া উচিত, কিন্তু তবুও দেশগুলো ওই চুক্তি থেকে বেরিয়ে আসবে বলে তিনি খুব একটা আশা করছেন না। আমি মনে করি এটা অসম্ভব, কারণ সংযুক্ত আরব আমিরাত, মরক্কোর মতো দেশগুলো ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ককে মূল্যবান মনে করে।